নমস্কার। আজকে আমাদের এই মহা মিছিলে আমাদের সাথে যারা পায়ে পা মিলিয়েছেন, আমরা ময়দান থেকে মিছিল শুরু করেছি এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রায় 4 কিলোমিটার পথ আমাদের সাথে হেঁটে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সহ সভামঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন, প্রত্যেকটা ধর্মের প্রতিনিধি বা ধর্মগুরু যারা উপস্থিত রয়েছেন, সে ছাড়া সাংস্কৃতিক জগতের কলাকুশলীরা, খেলোয়াড়রা, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিভূ, এবং তার সাথে সাথে বিগত 7 দিনে বিজেপির সহকারী সংস্থা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা ঘোষণা করা এসআইআর, সেই এসআইআর ঘোষণা করার পরে গত 7 দিনে আমরা যে সমস্ত সহনাগরিকদের হারিয়েছি, তাদের পরিবারের, সেই শহীদ পরিবারের সদস্যরাও সভামঞ্চে রয়েছেন। আমি তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। যত দূর আমাদের চোখ যাচ্ছে, খালি কালো মাথা আর মাথা। 2 দিনের ব্যবধানে আজকে এই সভা, মহামিছিল। গত পরশুদিন কালকে আমরা মিছিলের কথা ঘোষণা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার প্রতি ধারাবাহিক অবিচার, বঞ্চনা, লাঞ্ছনার বিরুদ্ধে এবং প্রতিবাদে আমরা আজকে মহামিছিল করব। রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন, আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সবার কাছে চিরঋণী। 2 দিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল, তখন তৃণমূল তৈরি হয়নি। কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল। সচিত্র পরিচয়পত্র যে দাবি, যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। 13 জন তরতাজা যুবক সেই দিন 21শে জুলাই প্রাণ দিয়েছিল। তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে, তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নামতে হয়, বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না। আমরা তৈরি আছি। আমাদের যদি মাথা নিচু করতে হয়, আমরা 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না। তাই সার্টিফিকেট দেখতে কেউ চায়নি। আমি চণ্ডীচরণ রায়, জেলার সভাপতি কেএনএসডি পরীক্ষিত নেতা, প্রাক্তন সভাপতি বর্ষিয়ান মানস ভট্টাচার্য, গোপাল সরকার, স্বপন রায় চৌধুরী সহ বিজেপি টিম কেএনএসডি কে, যুব মোর্চা, মহিলা মোর্চা সহ মোর্চার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। পাশের জেলা বারাসাতের রাজীব ভাই এসেছে, তাকে ধন্যবাদ। আমাদের অন্যতম নেতা, লড়াকু নেতা, প্রাক্তন সাংসদ, বিহারের প্রচারে ছিলেন, তিনি এসেছেন, বক্তব্য রেখেছেন। অর্জুন সিংকে যথাযথ সম্মান এবং অন্যান্য সকলকে, আমাদের রাজ্য কমিটির সদস্য প্রীতম দত্ত থেকে শুরু করে অনেকেই এসেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো।
আমরা একদিকে হাইকোর্টের বেঁধে দেওয়া টাইম, হাইকোর্টের বেঁধে দেওয়া সংখ্যা নিয়ে শান্তিপূর্ণভাবে একটা মিছিল করলাম। সংবাদ মাধ্যমের একাংশ, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, গোহারা হেরেছে, জয় হয়েছে বাংলার মানুষের। সেই 100 দিনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার মানুষকে টাকা দিতে হবে। আমরা বলেছিলাম জুন মাসে যখন এসআইআর এর নোটিফিকেশন করেছিল যে জুন মাসে তৃণমূল কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায়, বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে। এই যে 7 জন আত্মহত্যা করে মারা গেছে, প্রাণ দিয়েছে, সবার ভোটার তালিকায় নাম ছিল। যখন ইচ্ছা যাকে ইচ্ছা বাংলাদেশি বলে আখ্যায়িত করে ডিপোর্ট করে দিচ্ছে। একটা অন্তঃসত্ত্বা মহিলা, তার 6 জন পরিবারের সদস্য সহ তাকে, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে, তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে, 2002 এর খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবেই। এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি, এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আগে যখন মানুষ ভোট দিত, মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে। আপনি ভাবুন, মানুষ বাঁচত সরকার, আর আজকে সরকার বাঁচছে ভোটার। কি এদের অবস্থা! হঠাৎ করে 10 বছর আগে 2016 সালের 8ই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে 500 টাকার নোট চলবে না, 1000 টাকার নোট চলবে না। হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই। হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয়। হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই। গত পরশুদিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আদবানি ভোট দিতে পারবে না। তার কারণ লালকৃষ্ণ আদবানির জন্ম হয়েছিল করাচিতে। আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার? 2200 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার। কত কিলোমিটার বেড়া দেওয়া সম্ভব, অথচ জমি দেয়নি এই রাজ্যের সরকার 540 কিলোমিটার। 2016 সাল থেকে আগে রাজনাথ সিং জি, পরে অমিত শাহ জি, ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন, বাজার মূল্যে জমি কিনে দাও, আমাদের জমি দাও, আমরা বেড়াটা লাগিয়ে দিই, নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই, এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে। এরা কি করছে? এরা ল্যান্ড জেহাদ করছে, এরা লাভ জেহাদ করছে। কন্যাদেরকে, বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে। 2 বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, আবার 2 বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, ইতিমধ্যে 4টে বাচ্চা হচ্ছে। এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল। ল্যান্ড জিহাদ বললাম, ধর্ম জিহাদ। আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু। আপনারা বলুন, পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যেমন 6000 গ্রাম আছে যেখানে শাক বাঁচত,
তুলসী মঞ্চ ছিল, প্রদীপ দেওয়া হতো, কাসরের ঘন্টা পাওয়া যেত, যেখানে গীতা পাঠ, হনুমান চালিসা হতো, মহাদেবের মাথায় জল ঢালতো। এমন ৬,০০০ গ্রাম পশ্চিম বাংলায় এই ১৫ বছরে হিন্দু শূন্য হয়ে গেছে। শাক বাজে না, ঘন্টার আওয়াজ পাওয়া যায় না, মন্দিরের অস্তিত্ব নেই। আজকে উত্তর ২৪ পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান, কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা। তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বলো। এই মাটি ততটাই আমার যতটা তোমার। এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের, যতটা একটা খ্রিস্টান ভাইয়ের, যতটা একটা শিখ ভাইয়ের। এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের, ততটাই একটা রাজবংশী মার। এই মাটি যতটা আমার, এই মাটি ততটা তোমার। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর আজকে এই ঠাকুরবাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যারা বাংলাকে অপমান করেছে, যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে ১০০ দিনের টাকা, জল জীবন মিশনের টাকা, আবাসের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যা ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপব টাকা চালু, যখন বোতাম টিপব টাকা বন্ধ, যখন বোতাম টিপব ৫০০ টাকার নোট বাতিল, যখন বোতাম টিপব আধার কার্ড বাতিল। যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত ৫ বছর, আগামী ২৬-এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই। যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে ১২ জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ। বাংলা থেকে ৭৭ জন এমপি জিতেছিল, এদেরকে শূন্যে নামাতে হবে। এদেরকে শূন্যে নামালে আজকে যদি ১২ জন এমপি না জিতে তৃণমূল হয়েছে ২৯, যদি তৃণমূল ৪০ হতো তাহলে আজকে কি হতো? বিজেপি টাটা বাই বাই, থাকতো না। 10টা সিটের জন্য খালি সরকারটা রয়ে গেছে, তাও তো বিহারে ইলেকশন আছে ৫-৭ দিনের মধ্যে, দুটো ক্র্যাচ নিয়ে হাঁটছে। আর বড় বড় ভাষণ, এসআইআর হবে, এনআরসি হবে। এই ঠাকুরবাড়ির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে 2019 সালের 16ই ডিসেম্বর মিছিল করে এই জোড়াসাঁকোতে সভা করে বলেছিল যে আমরা এনআরসি হতে দেবো না। পেরেছে অমিত শাহ, পেরেছে বিজেপি। আর আমি আবার বলছি, তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছো। তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে দেখাবে, তৈরি থাকুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ ধরে এসছেন। আমরা সবাই আমাদের নেতৃত্ব থেকে তার বক্তব্য শুনব, তার কথা শোনার জন্য আমরা এসছি। এবং আগামী দিন যতদিন এই প্রক্রিয়া চলছে, ভোটার লিস্টের কাজ, আমি সকলকে অনুরোধ করব, কেউ ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় আছে। প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটা করে হেল্প ডেস্ক ক্যাম্প খোলা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে, শহর এলাকায় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প রয়েছে, বিধানসভা ভিত্তিক ওয়ার্ড রুম রয়েছে। প্রায় ৭,০০০-এর বেশি ক্যাম্প আমরা সারা বাংলা জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ করেছি। বাংলার মানুষের পাশে যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষকে কেউ দমিয়ে রাখতে পারবে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। যে আমরা লড়াইয়ের ডাক দিয়েছিলাম কথা বলে জয় ভীম, জয় ভারত, সংবিধানই শেষ কথা বলে, এটা শুনে রাখুন। আপনারা কিছু করতে পারবেন না।
আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো, যদি ভণ্ডুল করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়, আপনি মারামারিতে জড়াবেন না। কিন্তু বিএলএ-2 যদি বিজেপির আক্রান্ত হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব, হিসাব কষে নেব। আমরা হিসাব কষে নেব, আপনাদের আমি বলে দিতে চাই। আর ভোটার তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার? আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায়? প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের, আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির। আপনার দায় নয়। তার কারণ গত 21-এ সরকার তৈরি হয়েছিল কবে? 5ই মে 2021। 26-এ সরকার করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে, তাই তো? হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি কোর্টে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়। রাষ্ট্রপতি শাসন হয়।